আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ রিজভী খান মজলিস পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সেশন 2021-22। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রজেক্ট এস এইচএসসি 2026 ব্যাচের প্রথম হিসাব বিজ্ঞান ক্লাসে। আমি আজকে তোমাদের সাথে কথা বলবো হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে। আসুন তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর বিষয়টা আসলে কি, মানে ব্যাংক সমন্বয় জিনিসটা আসলে কি, বা এই বিবরণী কেন প্রস্তুত করা হয়, অ্যাকাউন্টিং এর হিসাব বিজ্ঞানের কোন নীতিমালা অনুযায়ী প্রস্তুত করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণী বলতে বোঝানো হয় এমন একটি সমন্বয় বিবরণী বা মিলকরণ বিবরণী, অর্থাৎ যে বিবরণীর মধ্যে ব্যাংকের বই, আমানতকারীর বই, অর্থাৎ যে ব্যাংকে টাকা রেখেছে তাকে বলা হয় আমানতকারী বা তাকে বলা হয় মক্কেল, যে ব্যক্তি ব্যাংকে টাকা রেখেছে, ব্যাংকে হিসাব খুলেছে তাকে বলা হয় আমানতকারী। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে এই আমানতকারী, অর্থাৎ একটি নির্দিষ্ট দিনে বা মাসের শেষ মুহূর্তে একটি নির্দিষ্ট দিনে ব্যাংকের বিবরণী, আমানতকারীর বই বা নগদান বইকে মিলকরণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী অথবা ব্যাংক মিলকরণ বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতিমালা অনুযায়ী বা হিসাব বিজ্ঞানের ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল বা এই পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী, জাবেদার ব্যাখ্যা, আর্থিক অবস্থার বিবরণী টিকা বা পাদটিকা সমূহ বা ফুটনোট, কার্যপত্র ইত্যাদি প্রস্তুত করা হয় হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণীর কোনো অংশ নয়, ইহা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। সুতরাং ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। একজন অডিট অফিসার অথবা একজন হিসাব রক্ষক তারা যেন সঠিকভাবে অডিট অফিসারের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে পারে, সেই পার্সপেক্টিভ বা সেই মূল উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়, যদিও ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। সুতরাং আমরা ব্যাংক সমন্বয় বিবরণী বলতে বুঝতে পারলাম যে ইহা এমন একটি বিবরণী যা একটি নির্দিষ্ট দিনে মাস শেষে হিসাব বই, ব্যাংকের হিসাব বই এবং বা ব্যাংকের বিবরণী এবং আমানতকারী বই বা নগদান বই এই দুটোকে মিল করে। আসুন আমরা মূল স্লাইডে চলে যাই। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খুলছে, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খুলছে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমানতকারী। একজন ব্যক্তিও আমানতকারী হতে পারে, একজন প্রতিষ্ঠান আমানতকারী হতে পারে। তারপর ব্যাংক সংক্রান্ত লেনদেন সমূহ আমানতকারী নিজের বইতে লিপিবদ্ধ করে। এই নিজের বইয়ের নাম কি? নগদান বই। এই নিজের বইয়ের নাম হচ্ছে নগদান বই। আমানতকারীর একটি বই থাকবে, একটি লেনদেন হয়েছে, আমানতকারী অর্থাৎ আমি এই যদি একটি ব্যাংকের মধ্যে টাকা জমা রাখি বা ব্যাংকের মধ্যে যদি বিজনেস অ্যাকাউন্ট ওপেন করি, তাহলে আমার যে হিসাব রয়েছে সেই হিসাবের নাম হচ্ছে নগদান বই অথবা ক্যাশ বুক। আর একই লেনদেনের জন্য ব্যাংকও কিন্তু তার হিসাব বিবরণীর মধ্যে লেনদেন লিপিবদ্ধ করবে। সেই লেনদেন লিপিবদ্ধকরণের জন্য যে বইটা ব্যাংক সংরক্ষণ করে সেই বইয়ের নাম হচ্ছে ব্যাংক, তার নিজস্ব বইয়ের নাম ব্যাংক খতিয়ান অথবা ব্যাংক বই, অর্থাৎ সেটাকে আমরা পাস বইও বলে থাকি। তাহলে ব্যাংক তার নির্দিষ্ট বিবরণীর মাস শেষে তার আমানতকারীকে একটি অনুলিপি প্রদান করে বা একটি কপি প্রদান করে। ব্যাংক বিবরণীর একটি কপি ব্যাংক তার গ্রাহককে বা আমানতকারীকে একটি কপি প্রদান করে, তার নাম পাসবুক অথবা ব্যাংক বই, যেন আমানতকারী উক্ত ব্যাংক বই দেখে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারে যদি প্রয়োজন হয়। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্য কি? একটি নির্দিষ্ট দিনে আমি যদি ব্যাংকে টাকা জমা রাখি বা আমার কোনো দেনাদার যদি ব্যাংকে টাকা জমা দেয়, ব্যাংক যদি আমার কোনো পাওনাদারকে চেক ইস্যু করে বা চেক প্রদান করে, টাকা প্রদান করে, ব্যাংক থেকে যদি টাকা কমে যায় বা যদি টাকা বেড়ে যায়, আমিও যদি ব্যাংক থেকে টাকা কমে যায় আমিও কমাবো। আমার যে বই, আমার বইয়ের নাম কি? নগদান বই, ক্যাশ বুক। ব্যাংক থেকে টাকা কমে গেলে ব্যাংক তার বই অর্থাৎ পাস বই, ব্যাংকের বইয়ের নাম পাস বই বা ব্যাংক বিবরণী, সে ব্যাংক বিবরণী থেকে কমাবে। আমার বই, আমার বইয়ের নাম ক্যাশ বুক বা নগদান বই, আমিও আমার বই থেকে কমাবো। ব্যাংক যদি বাড়ায়, এমন কোন লেনদেন হয়েছে ব্যাংক হিসাব বাড়াতে হয়েছে, তখন আমিও বাড়াবো। এমন কোন লেনদেন হয়েছে যে ব্যাংক আমার হিসাবটাকে বৃদ্ধি করেছে, তো আমিও বৃদ্ধি করব। এখন এই যে বাড়াবো বা এই যে কমাবো বা হ্রাস করব বা বৃদ্ধি করব, এই দুই পক্ষের একই হতে হবে। ব্যাংক 500 টাকা বাড়িয়েছে, আমি কি 550 টাকা বৃদ্ধি করব? ব্যাংক 500 টাকা বাড়িয়েছে, আমি কি 500 টাকা কমাবো বা 499 টাকা বাড়াবো? মানে কোনো মিসম্যাচ থাকা যাবে না, এই দুইটার মধ্যে ম্যাচিং থাকতে হবে। সেই যেই কাজটা করেছে আমিও উক্ত কাজই করব, একই অ্যামাউন্টের করব, কোনো ভুল করা যাবে না। তবে তবে কিছু যুক্তিসঙ্গত কারণে
বা সিচুয়েশনের গ্যাপের কারণে বা ইনফরমেশন গ্যাপের কারণে কিছু তথ্য ব্যাংক পেয়ে থাকে, আবার আমানতকারী পায় না। আবার আমানতকারী যেই তথ্যগুলো জানে, ব্যাংক হয়তো বা সেই তথ্যগুলো লিখতে ভুলে গিয়েছে বা কর্তৃপক্ষ লেখে নাই। অর্থাৎ কিছু কিছু যুক্তিসঙ্গত কারণে একটি নির্দিষ্ট দিনে ব্যাংকের হিসাব খাত, ব্যাংকের বিবরণীর জের এবং নগদান বইয়ের বিবরণীর জের ম্যাচিং হয় না, দুটো মিলে না। এই না মিলার কারণ কি, ওই কারণকে আইডেন্টিফাই করে ওই কারণগুলোকে সংশোধন করার ফলে ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য ওই কারণগুলোকে সংরক্ষণ করে ওই কারণগুলোকে সংশোধন করে ব্যাংক বিবরণীর জের এবং নগদান বইয়ের জেরকে মিলানো, ম্যাচিং করা। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন, ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য ব্যাংক বিবরণীর জের নগদান বইয়ের জের ম্যাচ করা, দুটোকে মিলানো, একই অ্যামাউন্ট হতে হবে। সে ফর এক্সাম্পল ৫১,২০০ হয়েছে, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ৫১,২০০ হতে হবে, নগদান বই মোতাবেক ব্যাংক জমা ৫১,২০০ই হতে হবে, ১ টাকা এদিক ওদিক হওয়া যাবে না। অর্থাৎ যতটুকু পার্থক্য ছিল সেই পার্থক্যগুলোকে সংশোধন করাই ব্যাংক সমন্বয় বিবরণীর মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ গড়মিল সংশোধন করা, গড়মিল নির্ণয় করে তাকে সংশোধন করা, মিলকরণ করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম ব্যাংক সমন্বয় বিবরণী। এই কথাগুলোই আমার স্লাইডে অন্তর্ভুক্ত আছে। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করেন, ব্যাংক একটি নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট তারিখে ব্যাংক বিবরণী আমানতকারী বই, নগদান বই, আমানতকারী বই বলতে নগদান বইকে বোঝানো হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই নগদান বইয়ের জের একই হওয়ার কথা, অবশ্যই একই হওয়ার কথা, আমরা এতক্ষণ সেটাই জানলাম। কিন্তু কিছু যুক্তিসঙ্গত কারণে উভয় বইয়ের উদ্ধৃতির মধ্যে গড়মিল বা পার্থক্য দেখা দেয়। তাই কোন নির্দিষ্ট দিনে, এই যে নির্দিষ্ট দিন, এই নির্দিষ্ট দিনটা কি ভাই? নির্দিষ্ট দিন কি? সাধারণত মাস শেষে। নির্দিষ্ট দিন বলতে সাধারণত মাস শেষে বোঝানো হচ্ছে। উভয় উদ্ধৃতের পার্থক্যের গড়মিলের কারণ, খেয়াল করেন, গড়মিলের কারণ প্রায় দেখা যায় বোর্ডের কোশ্চেনে, এমসিকিউ প্রশ্নে আসে। ব্যাংক সমন্বয় বিবরণীর মুখ্য উদ্দেশ্য কি? বলতে হবে গড়মিলের কারণগুলো নির্ণয় করে তা সংশোধন করা। এই দুটির মধ্যে গড়মিলের কারণ নির্ণয় করে এই দুটির মধ্যে সমন্বয় সাধন করে যে ব্যাংক বিবরণী প্রস্তুত করা হয় তার নাম ব্যাংক হিসাব মিলকরণ বিবরণী। এই মিলকরণও বলা যায় অথবা ব্যাংক সমন্বয় বিবরণীও বলা যায়, ইচ্ছা, সমস্যা নেই, উভয় ক্ষেত্রেই সঠিক। তাহলে আমরা জানলাম ব্যাংক সমন্বয় বিবরণী কি, কে প্রস্তুত করে? হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী একজন আমানতকারী বা মক্কেল ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে খেয়াল করেন, ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য যা বললাম, কিন্তু এখানে একটু স্পেসিফিক ভাবে সাজিয়ে লেখা আছে। একটি নির্দিষ্ট তারিখে, আবারও সেই নির্দিষ্ট তারিখ মানে মাস শেষে, প্রতি মাসের শেষে সাধারণত তাই হয়ে থাকে, নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে যে গড়মিল রয়েছে তার কারণ জানা, উক্ত পার্থক্যকে আইডেন্টিফাই করে সেগুলোকে সংশোধন করাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর মুখ্য উদ্দেশ্য। এবং এই সংশোধনগুলো নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয়, মিলকরণ বিবরণী প্রস্তুত করা হয়, তাকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী বলে থাকি। তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি, শিক্ষার্থীদের মধ্যে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিছু গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ লেনদেন হতে পারে যেগুলো ছাড়া আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবো না। তাহলে প্রথমটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট অথবা পরিবহনাধীন চেক, প্রতিমধ্যে চেক, আদায় অপেক্ষমান চেক, রাস্তায় চেক, অনেকগুলো সিনোনিমস আছে, সমার্থক শব্দ সব। মানে কি? মানেটা কি? ডিপোজিট ইন ট্রানজিট, ট্রানজিটে চেক জমা, প্রতিমধ্যে জমা, পথে জমা, এর মানে কি? এর মানে হচ্ছে আমি আমার দেনাদারকে বলেছি যে ভাই আমি আপনার থেকে অনেক দূরবর্তী অবস্থানে আছি, আমি এমন একজন ব্যক্তি থেকে টাকা পাই যার কাছে আমি নেই, কিন্তু সে আমাকে টাকা দিতে চাচ্ছে। আমি বলেছি ভাই আপনি একটা কাজ করেন, আপনি আমার ব্যাংকে টাকাটা জমা দিয়ে দেন, আমার ব্যাংকে ওই টাকাটা বা ওই আপনার যে নির্দিষ্ট চেক রয়েছে ওই চেকের অ্যামাউন্টটা আমার ব্যাংকে সাবমিট করে দেন, আমার ব্যাংক কর্তৃপক্ষ আপনার থেকে টাকা আদায় করে নিবে। এখন উক্ত ব্যক্তি এখনো পথে আছে বা উক্ত ব্যক্তি যে ব্যাংকে টাকা দেয় নাই সেটা কি আমি জানি? জানি না। এখানে দুটা কাহিনী, একটাই লেনদেন, দুটো বিষয় হয়েছে। আমি যখন বলেছি পরিবহনাধীন চেকের কথা বা আমার দেনাদারকে বলেছি ভাই আপনি আমার ব্যাংকে গিয়ে টাকাটা সাবমিট করে দেন বা চেকটা সাবমিট করে দেন, আমার ব্যাংক কর্তৃপক্ষ আপনার নির্দিষ্ট ব্যাংক থেকে টাকা আদায় করে নেবে। যদি আমি বলি আমি যে ব্যক্তি থেকে টাকা পাই সেই ব্যক্তির রূপালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আমার আবার জনতা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তো সেই ব্যক্তি বলল যে ঠিক আছে, সেই ব্যক্তি নির্দিষ্ট ব্যাংক থেকে টাকাটা আমার জনতা ব্যাংকে সে ট্রান্সফার করবে। এরকম ক্ষেত্রে ওই চেকগুলো করবে, কিন্তু এখনো করে নাই, করবে, অর্থাৎ ওইটা এখনো অনগোয়িং প্রসেস, এখনো চলছে, কাজটা চলমান। এরকম চেককে আমরা বলি প্রতিমধ্যে আমানত অথবা ট্রানজিটে চেক অথবা পথে জমা চেক, ডিপোজিট ইন ট্রানজিট, আদায় অপেক্ষমান চেক,
অনেকগুলো সিনোনিমস আছে। শিক্ষার্থী বন্ধুরা সবগুলো কথার অর্থ একই, যে এখনো ব্যাংকে টাকাটা জমা হয় নাই, তবে অনগোয়িং প্রসেস, এখনো প্রসেসের মধ্যেই রয়েছে। তার পরবর্তীতে আমরা দেখলাম বকেয়া বা অপরিশোধিত চেক। আশা করি ডিপোজিট ইন ট্রানজিট বুঝতে পেরেছো। বকেয়া বা অপরিশোধিত চেক বলতে বোঝানো হচ্ছে ইস্যুকৃত চেক। মনে রাখবেন ইস্যুকৃত শব্দটা শিক্ষার্থী বন্ধুরা যখনই তোমরা দেখবে পরীক্ষার হলে ইস্যুকৃত বলতে একটা শব্দ রয়েছে, মনে রাখবে ইস্যুকৃত মানে ইজ ইকুয়ালস টু পাওনাদার। পাওনাদার যে ব্যক্তি আমার থেকে টাকা পায়, তাকে আমি ক্যাশ টাকা যদি দিতে না পারি, তাহলে আমি তাকে বলবো যে আমি তাকে চেক দিব, তাকে আমি চেক তার হাতে দিয়ে বলবো যে ভাই আপনি আমার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেন, আমার জনতা ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি আমার ব্যাংকে গিয়ে চেকটা জমা দেন, ব্যাংক আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ যা চেকের মধ্যে লেখা আছে তা ব্যাংক আপনাকে পরিশোধ করতে বাধ্য থাকবে, দিয়ে দিবে। এখন উক্ত ব্যক্তি ব্যাংকে ওই চেক নিয়ে যে যায় নাই, উপস্থিত হয় নাই, শিক্ষার্থী বন্ধুরা ফোকাস, উক্ত ব্যক্তি কোন ব্যক্তি? পাওনাদার, যে আমার থেকে টাকা পায়, যাকে আমি চেক দিয়েছি, সে যে আমার জনতা ব্যাংকে গিয়ে উপস্থিত হয় নাই সেটা কি আমি জানি? আমি তো জানি যে আমার বিজনেস অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে, অর্থাৎ আমি জানি উক্ত ব্যক্তি আমার ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করেছে, এর ফলে আমার ব্যাংক হিসাব হ্রাস পেয়েছে এবং আমার দায় বা প্রদেয় হিসাবও হ্রাস পেয়েছে, কিন্তু সে ইস্যুকৃত চেক এখনো উপস্থাপিত হয় নাই, এখনো উপস্থিত হয় নাই বা উপস্থাপিত হয়নি। এই যে সেই যে ইস্যুকৃত চেক নিয়ে ব্যাংকে উপস্থাপিত হয়নি, সেটা কি আমি জানি? আমি তো জানি না। সুতরাং আমি তো এক ধরনের জাবেদা দিয়েছি। এই জাবেদাটা কি দিয়েছি এটা আমি একটু পরে বলছি। শিক্ষার্থী বন্ধুরা আগে একটু বোঝার চেষ্টা করো। এটা একটা মজার একটা টপিক, খুব ইন্টারেস্টিং। বকেয়া, অপরিশোধিত চেক, আউটস্ট্যান্ডিং চেক একই কথা, অর্থাৎ উক্ত ব্যক্তি আমার জনতা ব্যাংকে যায় নাই, দ্যাটস ওয়াই জনতা ব্যাংক তাকে টাকা পরিশোধ করে নাই। না পরিশোধ করলে নাম কি? অপরিশোধিত। যেহেতু পরিশোধ করে নাই সুতরাং অপরিশোধিত, যেটা নগদান বই জানে না বা আমানতকারী জানে না। আমানতকারী কি জানে? আমি তাকে বলছি আমার চেক দিয়েছি, সে তো অবশ্যই আমার ব্যাংকে গিয়েছে, ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছে, এর ফলাফল স্বরূপ ব্যাংক হিসাব হ্রাস, পাওনাদারও হ্রাস। কিন্তু সে যে যায় নাই সেই বিষয়টা, ওই ঘটনাটা আমার জানা নাই, ইনফরমেশন গ্যাপ। এই ইনফরমেশন গ্যাপের জন্যই নগদান বই মোতাবেক ব্যাংক জমা, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা এক হয় না, পার্থক্য থাকে, অবশ্যই পার্থক্য থাকে। এই পার্থক্যর কারণটা নির্ণয় করে তা সংশোধন করাই আমাদের ব্যাংক সমন্বয়ের মূল কাজ, মুখ্য উদ্দেশ্য। তাহলে ইস্যুকৃত চেক সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে বকেয়া বা আউটস্ট্যান্ডিং চেক, অপরিশোধিত চেক মানে যেই চেক আমি পাওনাদারকে দিয়েছি কিন্তু সে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে ব্যর্থ হয়েছে বা ব্যাংকে সে যায় নাই, অথবা কোনো না কোনো ভাবে ব্যাংক থেকে সে টাকা পায়নি। তার পরবর্তীতে আমরা দেখছি মেমোরেন্ডাম। আচ্ছা, মেমোরেন্ডামের ফলে আপনাকে একটু বুঝতে হবে, শিক্ষার্থীর মধ্যে একটু মনোযোগ দিয়ে শুনেন। মেমোরেন্ডাম যখন বলবো, যখনই মেমোরেন্ডাম বলবো, মেমোরেন্ডাম হতে পারে ডেবিট মেমোরেন্ডাম, হতে পারে ক্রেডিট মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম বলতে বোঝানো হয় এমন একটি দলিল, যেই দলিল সম্পর্কে আমানতকারী অবগত ছিল না বা আমানতকারী জানে না। অর্থাৎ যে সকল দলিল বা যে সকল লেনদেন ব্যাংক তার নির্দিষ্ট হিসাব বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে আমানতকারীকে জানায়, হোক সেটা আয় হোক সেটা ব্যয়, অর্থাৎ আমানতকারীর যে হিসাবটা ব্যাংকের মধ্যে রয়েছে, ব্যাংকের মধ্যে আমানতকারীর একটা ব্যাংক হিসাব রয়েছে বা বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, যে সকল লেনদেনের ফলে বিজনেস অ্যাকাউন্টের অ্যামাউন্টটা বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, হোক বৃদ্ধি হোক হ্রাস, কিন্তু ওই লেনদেন সম্পর্কে আমানতকারী অবগত নয়, ওই সকল লেনদেনকে নিয়ে ব্যাংক যে মেমোরেন্ডাম বা স্মারকলিপি বা দলিল প্রস্তুত করে তার নাম মেমোরেন্ডাম। শর্ত দুইটা। এক নাম্বার শর্ত, যে আমানতকারী বা যে মক্কেল সে জানে না, যে মক্কেল সে উক্ত কি জানে না, উক্ত ঘটনা সম্পর্কে জানে না, সে অবগত নয়, সে জানে না। দুই নাম্বার শর্ত হচ্ছে যে এইটা হতে পারে, ওই ঘটনাটার ফলে হতে পারে আয়, হতে পারে ব্যয়। এখন আসেন, যদি হয় আমার আয়, যদি ইনকাম হয় বা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করা হয় বা দেনাদার থেকে টাকা আসে, আমি কিন্তু আয় বলতে বি স্পেসিফিক, আমি মুনাফা জাতীয় আয়কে বুঝাচ্ছি না, কখনোই না। এখানে আয় বলতে বুঝাচ্ছি টাকা বৃদ্ধি, ব্যয় বলতে বুঝাচ্ছি টাকা হ্রাস। এখন যে কোনো ভাবেই টাকা আয় বা বৃদ্ধি হ্রাস পেতে পারে বা বৃদ্ধি পেতে পারে, সেটা মুনাফা জাতীয় বা মূলধন জাতীয় দুটোই হতে পারে। তাই আমি বুঝাচ্ছি আয় বলতে যে সকল লেনদেন সম্পর্কে আমানতকারী প্রস্তুত না বা আমানতকারী জানে না ওই লেনদেনটা, আমানতকারী বইয়ের নাম কি শিক্ষার্থী বন্ধুরা? আমানতকারী বইয়ের নাম কি? ক্যাশ বই। আমানতকারী বইয়ের নাম ক্যাশ বুক বা নগদান বই। যে সকল লেনদেন সম্পর্কে নগদান বই জানে না বা নগদান বইয়ে লিপিবদ্ধ হয় নাই, এবং ওই লেনদেনটা যদি এমন হয়, ওই লেনদেনটা যদি এমন হয় যে এর ফলে আমানতকারীর হিসাবটা বেড়ে যাচ্ছে, তাহলে প্রস্তুত করবে ব্যাংক ক্রেডিট মেমোরেন্ডাম।
ক্রেডিট মেমোরেন্ডাম। কে প্রস্তুত করবে? ব্যাংক। কার জন্য প্রস্তুত করবে? আমানতকারীর জন্য। কেন প্রস্তুত করবে? আমানতকারী জানে না। মক্কেল বা আমানতকারী যে ব্যাংকের মধ্যে হিসাব খুলেছে, যে ব্যাংকের মধ্যে হিসাব খুলেছে মক্কেল, সে জানে না। কে প্রস্তুত করছে? আবারও কে প্রস্তুত করছে? ব্যাংক। কার জন্য প্রস্তুত করছে? আমানতকারী বা মক্কেল। কেন প্রস্তুত করছে? জানে না, জানানোর জন্য, ইনফরমেশনটা দেওয়ার জন্য। এখন ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে প্রস্তুত হবে, মানে ইনফরমেশনটা কি ক্রেডিট মেমোরেন্ডামের মাধ্যমে যাবে নাকি ডেবিট মেমোরেন্ডামের মাধ্যমে যাবে? ডিপেন্ড করে যে ওই ইনফরমেশনের ফলে কি আমানতকারী হিসাবটা প্লাস হয়েছে নাকি মাইনাস হয়েছে। যদি প্লাস হয় তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম, যদি মাইনাস হয় তাহলে ডেবিট মেমোরেন্ডাম। শেষ, আর কিচ্ছু দেখা লাগবে না। এবার আসেন আমাদের স্লাইডে ফোকাস করি। তাহলে ক্রেডিট মেমোরেন্ডামের কিছু উদাহরণ আমি দিয়েছি, একদম স্পেসিফিক যা যা আমি বললাম তাই, কিন্তু উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো। সরাসরি ব্যাংকে কেউ জমা দিল, তো ব্যাংক হিসাব বাড়বে না কমবে? আমি রহিম থেকে বা করিম থেকে টাকা পাই, তো রহিম বা করিম গিয়ে কি করছে? আমার ব্যাংকে টাকা জমা দিছে। তো আমার ব্যাংকে সে চেক জমা দিছে, বাট কিছু সে তার রহিম বা করিমের নির্দিষ্ট পার্সোনাল ব্যাংক, সেই ব্যাংকের চেক সে জমা দিয়েছে, এর ফলে আমার ব্যাংক হিসাব বেড়েছে। অর্থাৎ আমার ব্যাংক রয়েছে জনতা ব্যাংকে, আমার ব্যাংক হিসাবটা রয়েছে জনতা ব্যাংকে, তো আমার হিসাবটা বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে সরাসরি ব্যাংকে জমা। অথবা ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, অথবা রহিম বা করিম যায় নাই, আমার ব্যাংক রহিম বা করিম থেকে টাকা আদায় করেছে। এই দুটো পক্ষেই কিন্তু ব্যাংক হিসাব বাড়ে, বৃদ্ধি পায়। ব্যাংক হিসাব বৃদ্ধি পায়। ব্যাংকে জমার সুদ, মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক জমাতিরিক্তের সুদ একটা ব্যয়, কিন্তু ব্যাংক জমার সুদ একটা আয়। ব্যাংক জমার সুদের ফলে ব্যাংক হিসাব বৃদ্ধি পায়। কার? ব্যাংক হিসাবটা কার? আমানতকারী। মনে রাখবেন, আমি আয় বলি, ব্যয় বলি, হ্রাস বলি, বৃদ্ধি বলি, আমি কিন্তু ব্যাংকের পক্ষ থেকে কিচ্ছু বলছি না। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী। তাই যা হবে এখানে সব আমানতকারীর পক্ষ থেকে আমরা বলবো, ব্যাংকের পার্সপেক্টিভ থেকে আমাদের বলার দরকার নাই। সেটা জাবেদার ক্ষেত্রে আমরা বোঝার জন্য আনতে পারি, তবে জাবেদা হোক যাই হোক না কেন আমরা দিব ব্যাংক আমানতকারীর পক্ষ থেকে, ব্যাংকের পক্ষ থেকে নয়। তাহলে এই যে ব্যাংক জমার সুদ, এটা আমানতকারীর ব্যাংক হিসাবকে কি কমায়? অবশ্যই বাড়ায়, কমানোর কোনো সুযোগ নাই। ব্যাংক জমাতিরিক্তের সুদ মানে কি? ব্যাংক জমাতিরিক্ত মানে কি? অর্থাৎ ব্যাংকের আমার টাকা ছিল 21,000 টাকা, আমি ব্যাংক থেকে উত্তোলন করছি 22,000 টাকা, তাহলে উল্টা ব্যাংক আমার কাছে কয় টাকা পায়? 1,000 টাকা। এটাকে আমরা বলি ক্রেডিট জের, ব্যাংকের ক্রেডিট জের অথবা ব্যাংক জমাতিরিক্ত। এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। যদিও এটা একটা কন্ট্রা লেনদেন বা কন্ট্রা এন্ট্রি, কিন্তু এটা একটা দায়, এটা একটা অবশ্যই দায়। কারণ ব্যাংকে আমি টাকা ছিল 21,000, আমি ব্যাংক থেকে টাকা উঠাইলাম, উত্তোলন করলাম 22,000, আমি কি ব্যাংকের কাছে এখন টাকা পাই নাকি ব্যাংক আমার কাছে 1,000 টাকা পায়? 1,000 টাকা ব্যাংক পায়। ব্যাংক এই 1,000 টাকার উপর বার্ষিক যদি সে ফর এক্সাম্পল যে যদি ব্যাংক 7%, যদি ব্যাংক 7% ও একটা সুদ ধার্য করে, তাহলে আমাকে অবশ্যই 1,000 টাকার উপর 7% কত টাকা হবে? 70 টাকা হবে। ওই 70 টাকা আমাকে পরিশোধ করতে হবে। এই 70 টাকার নামই ব্যাংক জমাতিরিক্তের সুদ, যেটা আমার জন্য ব্যয়, যেটা আমার হিসাবকে হ্রাস করাবে, আমার যেই বিজনেস অ্যাকাউন্টটা ব্যাংকে ছিল সেটাকে হ্রাস করাবে। তাহলে এটা আমার জন্য একটা ব্যয়। কিন্তু ব্যাংক জমার সুদ হচ্ছে একই কথা, আমার ব্যাংকে যত টাকা আছে সেই টাকার উপর ব্যাংক কি করলো? একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট যোগ করে দিল, এর ফলে আমার ব্যাংক হিসাব বৃদ্ধি পেল। তো ওইটা হচ্ছে আমার জন্য আয়। তো এই যে ব্যাংক জমার সুদ, এটা তো আমার জন্য ইনকাম বা আয় অবশ্যই। তাহলে এর ফলে আমার ব্যাংক হিসাব কমবে না বাড়বে? অফকোর্স বাড়বে। তাহলে বাড়লে কোন মেমোরেন্ডাম? ক্রেডিট। আর এমন কোন লেনদেন যার ফলে কমে, তার জন্য ডেবিট মেমোরেন্ডাম। যেমন ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এই চার্জকে আমরা বলি কর্তন। চার্জকে কর্তন বলা হয়, চার্জকে বলা হয় সমন্বয়, এই চার্জকে বলা হয় অবলোপন। চার্জের অনেক নাম আছে, এটা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে গেলে আরো ভালো করে বুঝতে পারবা। সমন্বয়, অবলোপন, কর্তন, ডেবিট করা, চার্জ করা এক কথা। তাহলে এই চার্জ করলে আমার ব্যাংক হিসাব বাড়বে না কমবে? অবশ্যই কমবে। তারপরে আমি যদি বলি অন্যান্য খরচ দিয়েছে, আমি যদি বলি আমার পাওনাদার আমি ক্যাশ টাকা দিতে পারি নাই, সেই চেকটা নিয়ে আমার জনতা ব্যাংকে যদি যায়, আমি যে চেকটা আমার পাওনাদারকে দিয়েছি, সে যদি ওই চেকটা নিয়ে জনতা ব্যাংকে যায়, উপস্থিত হয় এবং সবকিছু ঠিকঠাক থাকে, নিয়মাবলী সব ঠিকঠাক থাকে, তাহলে ব্যাংক কিন্তু টাকা পরিশোধ করে দিবে। সেক্ষেত্রে আমার ব্যাংক হিসাব কি বাড়বে? কখনোই না, আমার ব্যাংক হিসাব কমে যাবে, কারণ আমার ব্যাংক হিসাব থেকে টাকা চলে গেছে আরেকজন মানুষের ব্যাংক অ্যাকাউন্টে। তো আমার ব্যাংক হিসাব যদি কমে যায়, তার জন্য আমি কোন মেমোরেন্ডাম প্রস্তুত করব? ডেবিট মেমোরেন্ডাম। ডিপেন্ড করে এই দুইটা বিষয়, একটা জিনিস উপর ডিপেন্ড করে, এর ফলে কি বাড়ছে না কমছে। এখন একটা জিনিস কিন্তু দুই ক্ষেত্রেই কমন, জানে না। কে জানে না? মক্কেল বা আমানতকারী না ক্রেডিট মেমোরেন্ডাম সম্পর্কে জানে, না ডেবিট মেমোরেন্ডাম সম্পর্কে সে অবগত, কোনোটাই সে জানে না। জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে। অবশ্যই পরীক্ষায় বারবার এই কোশ্চেন আসছে, কতে ডেবিট মেমোরেন্ডাম প্রস্তুত করো, তোমাকে কখনো বলবে না আচ্ছা 2, 3 আর 5 এই তিনটাকে নিয়ে ডেবিট মেমোরেন্ডাম প্রস্তুত করো, এইভাবে কি স্পেসিফিকলি কখনো বলে দেয়?
ঘেটে দেখো, বোর্ডের গত 10-15 বছর প্রশ্ন ঘাটো, একটা প্রশ্ন এমন পাবা না। বলছে কি, বাবা তুমি ডেবিট মেমোরেন্ডাম প্রস্তুত করো, ডেবিট মেমোরেন্ডাম প্রস্তুত করো। কিভাবে প্রস্তুত করবে তোমার ব্যাপার। তার মানে তোমাকে জানতে হবে যে ডেবিট মেমোরেন্ডাম মানে হচ্ছে যে সকল বিষয়ের ফলে, যে সকল লেনদেন বা ঘটনার ফলে আমানতকারী লেনদেনটা হ্রাস পায়, ব্যাংক হিসাব বা আমানতকারীর হিসাবটা ব্যাংক থেকে হ্রাস পায় এবং আমানতকারী জানে না। এই দুইটা শর্ত মাথায় না থাকলে তুমি ডেবিট মেমোরেন্ডামেও জিরো, ক্রেডিট মেমোরেন্ডামেও তুমি জিরো পাবা। তাই ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম দুইটাতে ফুল মার্কস পাওয়ার জন্য, এবং এটা বারবার আসে, বারবার এসেছে, এখানে ভালো নাম্বার পাওয়ার জন্য তোমাকে এই দুইটা শর্ত মুখস্থ রাখতে হবে। জানে না, কি জানে না? আমানতকারী জানে না। হয় এটা বাড়বে, এই লেনদেনের ফলে আয় হবে বা আমানতকারী হিসাব বাড়বে, আর নাহলে কমবে, শেষ। তারপরে ইজি একটা চ্যাপ্টার। তারপরে বলছে প্রত্যাখ্যাত চেক। একটু মনোযোগ দাও। প্রত্যাখ্যাত চেক মানে কি? এখন আমার দেনাদার, আমি যার থেকে টাকা পাই, দেনাদার প্রাপ্য হিসাব, ওই ব্যক্তি কি করছে? ওই ব্যক্তি আমার জনতা ব্যাংকে গেছে, আমি তাকে বলছি ভাই আপনার কাছে ক্যাশ টাকা নেই, আপনি এক কাম করেন, আপনার ব্যাংক হিসাব থেকে টাকা আমার ব্যাংকে ট্রান্সফার করেন। ওই ব্যক্তির ব্যাংকে টাকাই নেই। সে ফর এক্সাম্পল ওই ব্যক্তির এবিসি ব্যাংকে তার বা ডিবিবিএল ব্যাংক বা যে কোনো কিছু একটার মধ্যে, তার যে কোনো একটা ব্যাংকের মধ্যে তার টাকা আছে। ওই ব্যক্তির ব্যাংক হিসেবে টাকা আছে কত? জিরো। আমি তার থেকে টাকা পাই কত? 1 লাখ। কি একটা অবস্থা! তাহলে ওই ব্যক্তির ব্যাংকের মধ্যে নাই কোনো টাকা, সোজা আমার টাকাটা পরিশোধ করবে কেমনে? সে টাকা পরিশোধ করতে পারবে না। এই না পরিশোধ করার নাম এনএসএফ, অপর্যাপ্ত তহবিল, নট সাফিসিয়েন্ট ফান্ড। অর্থাৎ উক্ত ব্যক্তির ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার ফলে সে আমার টাকা পরিশোধ করতে পারছে না। এটাকে আমরা চেক বাউন্স বলি, তারপর এটাকে আমরা চেক ডিসঅনার বলি, এনএসএফ বা নট সাফিসিয়েন্ট ফান্ড বলি, অপর্যাপ্ত তহবিল বলি, প্রত্যাখ্যাত চেক বলি। একই কথা। 2 নাম্বার এরপরটা বাট্টাকৃত বিল প্রত্যাখ্যান। এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, খালি এটাকে বলা হয় হুন্ডি, প্রাপ্য হুন্ডি বা প্রদেয়। একে তো প্রদেয় হিসাব আসবে, এটা প্রাপ্য হুন্ডি হবে, অর্থাৎ প্রাপ্য নোট, প্রাপ্য বিল, এটাকে প্রাপ্য হুন্ডিও বলা হয়। হুন্ডি খেয়াল রাখবেন, এটা কিন্তু নবীর থেকে আসে। প্রাপ্য হুন্ডি, প্রাপ্য হুন্ডি, হুন্ডি, প্রাপ্য বিল, প্রাপ্য নোট একই কথা। তাহলে প্রাপ্য বিলের ক্ষেত্রেও সেম একই কথা, তবে এর মধ্যে বাট্টা ছিল, মানে বাট্টাকৃত বিল প্রত্যাখ্যান হয়েছে, সেম একই কনসেপ্ট। যে ব্যক্তি থেকে আমি বিলের টাকাটা পাই, সেই ব্যক্তির নির্দিষ্ট ব্যাংকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকার ফলে সেই ব্যক্তি আমার টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ হয়ে যাওয়ার কারণে আমরা লিখেছি এনএসএফ বা অপর্যাপ্ত তহবিল। অর্থাৎ এই যে দুইটা পয়েন্ট, কোনো পার্থক্য নাই, খালি প্রথমটা হচ্ছে চেক বা প্রাপ্য হিসাব, পরেরটা বিল বা নোট বা হুন্ডি, আর কিচ্ছু না। প্রাপ্য বিল আর প্রাপ্য হিসাব, আর কিচ্ছু না। তারপরে সর্বশেষ হচ্ছে আমানতকারীর ভুল, ব্যাংকের ভুল। অর্থাৎ এই সবগুলোর ফলে ব্যাংকের বই, পাস বই, নগদান বই, ক্যাশ বই, এই দুইটা নির্দিষ্ট যেটা মাস শেষে মিলবে না। সাধারণত মাস শেষেই হয়ে থাকে, তাই আমি বারবার মাস শেষে বলছি, সাধারণত এটা হয়। তো এটা মিলবে না, এই না মিলার জন্যই আমরা এগুলো বুঝলাম যে আসলে এই বিষয়গুলো অবশ্যই পরীক্ষাতে থাকে, বারবার থাকে। এখন এগুলা করলে নগদান বই কি করবে, ব্যাংক বই কি করবে, এটা আমরা এখন দেখব। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দাও। পরবর্তী স্লাইড। শিক্ষার্থী বন্ধুরা বি ফোকাসড। কিছু গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দাখিলা, তো সেই গুরুত্বপূর্ণ দাখিলাগুলো কি? এখন দাখিলা বলতে পারি, আবার এই বিষয়গুলোর জন্য আসলে ব্যাংক সমন্বয় বিবরণী আর নগদান বইয়ের মধ্যে একটা ঝামেলা লাগে। ব্যাংকের যে বই, পাস বই আর নগদের বই, এই দুটোর মধ্যে মারামারি হয়, এই দুটোর মধ্যে একটা ঝামেলা হয়। এই ঝামেলা হওয়ার কারণ হচ্ছে এই কাহিনীগুলো। এগুলার জন্য, এই বিষয়গুলোর জন্য এই ইনফরমেশন গুলো হয় মাঝে মাঝে ব্যাংক জানে, নগদ জানে না, আবার জানলেও লিপিবদ্ধ করে না ভুলবশত। এই ভুলগুলোর জন্য দুইটা জের মিলে না মাস শেষে। তো 1 নাম্বার, ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হয়েছে, তো এটা জাবেদা কি হবে? এটা যে কেউ বলতে পারবে, একেবারে এইচএসসি শিক্ষার্থী যে কেউ, এটা তোমরা 26 ব্যাচে 25 ব্যাচে যারা আছো সবাই, 27 ব্যাচে সবাই বলতে পারবা যে ব্যাংকে আমি নগদ অর্থ জমা দিছি, তো এটা তো একটা কন্ট্রা এন্ট্রি। নগদ অর্থ জমা দিলে আমার নগদ টাকা কমে যায়, তাই নগদ টাকা হবে ক্রেডিট, আর ব্যাংকে টাকা বেড়ে গেছে, কন্ট্রা হিসাব বা বিপরীত দাখিলা বলতে পারি আমরা এটাকে। এটা বিপরীত দাখিলাও কিন্তু পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়, যা হিসাব বিজ্ঞানে বাধ্যতামূলক নয়, তবে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বা একটু ক্রিস্টাল ক্লিয়ার অ্যাকাউন্ট করার জন্য আমরা বিপরীত দাখিলা প্রস্তুত করে থাকি, এটাও পূর্ণ প্রকাশ নীতির একটা অংশ। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা কমে গেছে, ব্যাংক টাকা বেড়ে গেছে, 1 নাম্বার একদম ক্লিয়ার, কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে। এটা কার পক্ষ থেকে? শিক্ষার্থী বন্ধুরা উত্তর দাও, এটা কার পক্ষ থেকে? এটা কে দিল? এই জাবেদাটা কে দিল? আমানতকারী বা মক্কেল। যে মক্কেল, যে আমানতকারী, ও জাবেদা দিছে, ব্যাংক তো জাবেদা দেয় নাই।
এটা আমানতকারীর জন্য জাবেদা, তাহলে ব্যাংকের জাবেদা কি? আচ্ছা আমানতকারী তো নগদ টাকা দিছে, তো ব্যাংক হিসাব কি নগদ টাকা পাইছে না? তো অবশ্যই নগদান হিসাবকে সে কি করবে? কি করবে? শিক্ষার্থী বন্ধুরা উত্তর দাও, নগদান হিসাবকে সে কি করবে? আমি কেন নগদ ক্রেডিট দিয়েছি? কারণ আমার থেকে টাকা চলে গেছে। সে কেন নগদ ডেবিট দিবে? কারণ সে তো নগদ টাকা পাইছে। আমি যাকে দিলাম ব্যাংক রে, তো আমার ওই ব্যাংক নগদ টাকা পেলো না? নগদ টাকা পেলো। আমি জনতা ব্যাংকে 10,000 টাকা জমা দিয়েছি, জনতা ব্যাংক কি করবে? নগদ টাকা পাইছি, ব্যাস নগদান হিসাব ডেবিট। কিন্তু ক্রেডিট কে? ক্রেডিট কে? প্রশ্ন আসে এখানে, ক্রেডিট কে? ক্রেডিট হচ্ছে আমানতকারী। ক্রেডিট হচ্ছে আমানতকারী। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে যখন আমার ব্যাংকের হিসাবটা বাড়বে, যখন আমার ব্যাংকের হিসাবটা বেড়ে যাবে, শিক্ষার্থী বন্ধুরা আমার ব্যাংকের অ্যাকাউন্ট যখন বেড়ে যাবে তখন ব্যাংক কি করবে? আমাকে, আমিকে আমানতকারী, ক্রেডিট, আমানতকারীকে ক্রেডিট করবে যখন ব্যাংক হিসাব বেড়ে যাবে। ব্যাংক হিসাব বেড়ে যাওয়া মানে আমার হিসাবই যা ব্যাংকের মধ্যে প্রস্তুত আছে, ব্যাংকের মধ্যে আছে। তো বিজনেস অ্যাকাউন্ট যেটা আমি ব্যাংকে ওপেন করেছি সেটা আমানতকারীর হিসাব। আমানতকারী হিসাব বাড়লে ব্যাংক কি করলে? ক্রেডিট করে। মুখস্থ একেবারে বুঝতে হবে, শুধু না বুঝে মুখস্থ করলে হবে না, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে এমনিতে বুঝে যাবা। আমানতকারীর হিসাব যদি বেড়ে যায় তাহলে ব্যাংক কি করে? ক্রেডিট করে, যার জলযন্ত্র প্রমাণ আমরা দেখলাম, ব্যাস। তাহলে এটা হচ্ছে মক্কেলের পক্ষ থেকে, আমানতকারীর পক্ষ থেকে জাবেদা, এইটা ব্যাংকের পক্ষ থেকে জাবেদা। একইভাবে যদি আমি নগদ টাকা ব্যাংক থেকে উত্তোলন করি, এটা তো নগদ টাকা দিছি, এটা তো আমি ব্যাংকে নগদ টাকা জমা দিলাম, নগদ টাকা যদি ব্যাংক থেকে উঠে আনি তাহলে কি হবে? আসেন প্রথমে মক্কেল কি করবে? আচ্ছা নগদ হিসাবে ডেবিট, যে কেউ বলতে পারবে, যে কেউ বলতে পারবে নগদ টাকা ডেবিট, কারণ আমি নগদ টাকা উঠেছি, ব্যাংক থেকে নগদ টাকা উঠে ফেলছি, তাহলে আমার নগদ টাকা বেড়ে গেছে, এখন কমে গেলে ক্রেডিট, কিন্তু বেড়ে গেলে ডেবিট। এখন টাকাটা কোত্থেকে আনছি? টাকাটা আমি আনলাম কোত্থেকে? অবশ্যই ব্যাংক থেকে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে যদি আমি টাকা নেই তাহলে ব্যাংক হিসাব অবশ্যই ক্রেডিট হবে। কথা বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা? একটু মনোযোগ দেন, একদম সহজ চ্যাপ্টার, একটা সৃজনশীল কনফার্ম 10 নাম্বার, একটু মনোযোগ দেন, সাথে এমসিকিউ সব সলভ হবে। নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক থেকে টাকা চলে গেছে। এটা হচ্ছে যদি আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করি, এটাও একটা কন্ট্রা এন্ট্রি, এটাও কন্ট্রা এন্ট্রি। এখন ব্যাংক তখন সেই মুহূর্তে কি করবে? ব্যাংক অবশ্যই, যেহেতু আমি নগদ দিছি ডেবিট, তাহলে ব্যাংক নগদকে করবে কি? ক্রেডিট। কেন? কারণ ব্যাংক নগদ টাকা আমাকে দিছে, ব্যাংকের জন্য ব্যাংকের জন্য নগদ টাকা কমে গেছে, কিন্তু আমার জন্য নগদ টাকা বেড়ে গেছে, তাই আমি নগদ ডেবিট দিব। কিন্তু ব্যাংকের জন্য তো কম, ব্যাংক তো টাকাটা প্রোভাইড করছে, তাই ব্যাংক হিসাব, এই নগদান হিসাব ক্রেডিট। ডেবিট কে? আবারও আগের মতো প্রশ্ন, ডেবিট কে? আমানতকারী। কেন আমানতকারী ডেবিট? কেন আমানতকারী ডেবিট? কারণ এই টাকাটা কার? আমানতকারী। এখন কথা হচ্ছে ডেবিট কেন? কারণ এই যে আমি ব্যাংক থেকে টাকা উঠাইলাম, আমার ব্যাংকে টাকা ছিল 2 লাখ, ধরলাম আমি ব্যাংক থেকে টাকা উঠে ফেললাম 20,000, তো আমার ব্যাংকে এখন অবশিষ্ট টাকার অ্যামাউন্ট কত? 1,80,000। তো আমার এই যে টাকা উঠানোর ফলে, ব্যাংক থেকে টাকা উত্তোলন করার ফলে আমার ব্যাংক হিসাব কি বেড়েছে না কমেছে? 100% কমেছে। তো ব্যাংক হিসাব যদি কমে, বাড়লে, যদি ব্যাংক হিসাব বাড়ে, তাহলে আমানতকারী কি করছে? আমানতকারী হিসাবকে, মানে ব্যাংক কি করলো? আমানতকারী হিসাবকে ক্রেডিট করলো। যদি কমে তাহলে আমানতকারী হিসাবকে ডেবিট করবে। যদি কমে যায় তাহলে ব্যাংক আমানতকারী হিসাবকে ডেবিট করবে, আর যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট করবে, একদম সোজা। অর্থাৎ ব্যাংক কি করছে? নগদান বই কি করছে? আপনাকে বুঝতে হবে। একই সময়ে ব্যাংক করবে ক্রেডিট, নগদান বই করবে ডেবিট। আবার নগদান বই যদি ক্রেডিট করে তাহলে ব্যাংক করবে ডেবিট। একই লেনদেন, দুই পক্ষ, একজন ডেবিট একজন ক্রেডিট, দুইজনই একসাথে যদি ডেবিট করে তাহলে ক্রেডিট কে করবে? আমি করব। দুই পাশে একজনের ডেবিট একজন ক্রেডিট, দুই পাশে দুইজনই থাকতে হবে ঠিক ঠিক অ্যামাউন্ট বসাতে হবে, একজন ক্রেডিট একজন ডেবিট। দুইজন একই পাশে বসাতে হবে না, দুতরফা দাখিলা। বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব বিজ্ঞান চলে, অবৈজ্ঞানিক পদ্ধতির স্থান নাই। একতরফা দাখিলা নাম অবৈজ্ঞানিক পদ্ধতি, এটা দুই তরফা দাখিলা, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে চলতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু লেনদেন যখন ব্যাংক কি করে? ডেবিট করে, তখন নগদান বই ক্রিয়েট করে। তাহলে আসেন, এই যে আমানতকারী হিসাবকে ক্রিয়েট করলো, কারণ এর ফলে ব্যাংক হিসাব, ব্যাংকের যে আমানতকারী হিসাব সেটা বেড়ে গেছে। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, ব্যাংক হিসাব বেড়ে গেলে আমানতকারী কি করে? ব্যাংক হিসাব যদি বেড়ে যায় তাহলে ব্যাংক আমানতকারী হিসাবকে ক্রিয়েট করে, ওই মুহূর্তে নগদান বই, মানে যে আমানতকারী নিজে, সে কি করলো? ডেবিট করলো। দেখছেন উল্টা, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট উল্টা।
তো আমরা এটা বুঝতে পারলাম যে যখন কোনো ইনকাম হবে বা যখন কোনো লেনদেনের ফলে আমানতকারীর ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে, তখন মক্কেল বা আমানতকারী উক্ত ব্যাংক হিসাবকে ডেবিট করলেও ব্যাংক কিন্তু আমানতকারী হিসাবকে ক্রেডিট করবে। আসুন এর পরেরটাতে আমরা যদি বলি যে পাওনাদারকে চেক ইস্যু করা হয়েছে, তো পাওনাদারকে যদি চেক ইস্যু করা হয় সেই ক্ষেত্রে পাওনাদার হিসাব অবশ্যই হ্রাস পাবে, তাহলে পাওনাদার হিসাব কমে গেল আর ব্যাংকের থেকে টাকাটাও কমে গেল। তাহলে মক্কেল কি করবে? যে মক্কেল বা যে কিনা আমানতকারী, যে ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করছে, সে কি করবে? পাওনাদার, সে জানে যে হ্যাঁ ঠিক আছে পাওনাদারকে ব্যাংক থেকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে প্রদেয় হিসাব যে সেটা হ্রাস পাবে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, প্রদেয় হিসাব কি হবে? হ্রাস পাবে। তো প্রদেয় হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। ভালো কথা। তাহলে টাকাটা সে কোত্থেকে পেলো? ব্যাংক থেকে পেলো। তাহলে ব্যাংক হিসেবে কি করবে? ক্রেডিট করবে। তার মানে এই লেনদেনের ফলে উক্ত লেনদেনটার নাম পাওনাদার বা প্রদেয় হিসাবকে চেক ইস্যু করা হলো। তাহলে পাওনাদারকে যদি চেক ইস্যু করা হয়, তাহলে ব্যাংক কি করলো? ব্যাংক হিসাবটাকে আমানতকারী বা মক্কেল কি করলো? ক্রেডিট করে দিল। একই লেনদেন, এটা মক্কেলের পক্ষ থেকে। এবার ব্যাংকের পক্ষ থেকে আমরা চিন্তা করি, তাহলে উক্ত লেনদেন ব্যাংক কি করবে? ব্যাংক তো নগদ টাকা দিছে, ব্যাংক কাকে নগদ টাকা দিছে? পাওনাদারকে। তো ব্যাংক তো আর প্রদেয় হিসাব পাওনাদার এত কিছু দেখবে না। ব্যাংক দেখবে ভাই ঠিক আছে আমার নগদ টাকা আসে নাই, নগদ টাকা চলে গেছে, তো আমি নগদ টাকা কাকে দিছি? নগদ টাকা আমানতকারীর একটা পাওনাদারকে দিছি। তাহলে আমি কি আমার যে ব্যাংক, সেই ব্যাংক কি আমাকে চিনে নাকি আমার প্রদেয় হিসাব যে তাকে চিনে? অফকোর্স সে আমাকে চিনে। সুতরাং সে আমানতকারী হিসাব বা মক্কেল হিসাবকে করবে ডেবিট আর নগদান হিসাবকে ক্রেডিট। তার মানে যদি এমন কোনো লেনদেন হয় যে সকল লেনদেনের ফলে আমার ব্যাংক হিসাবটা হ্রাস পাইলো, আমার ব্যাংক হিসাবটা কমে গেল, ওই লেনদেনের জন্য ব্যাংক আমাকে মানে জনতা ব্যাংক আমাকে কি করলো? আমানতকারী হিসাব দিয়ে ডেবিট করে দিল, কারণ আমার হিসাবটা হ্রাস পেয়ে গেছে পাওনাদারকে টাকা দেওয়ার ফলে। একইভাবে দেনাদার নিকট থেকে চেক পেয়ে গেছে, ব্যাংকে জমা দেওয়া হলো। তো দেনাদারের নিকট থেকে চেক পেয়ে যদি ব্যাংকে জমা দেই, মক্কেল কি করবে? ব্যাংক হিসাবকে ডেবিট করবে। মক্কেল কি করবে? অফকোর্স মক্কেল যেই ব্যাংক হিসাব রয়েছে ওই ব্যাংক হিসাবটাকে ডেবিট দিবে, কারণ ব্যাংক হিসাব বৃদ্ধি পায়, ব্যাংক হিসাব বাড়লে ডেবিট। এটা কার পক্ষ থেকে? মক্কেলের পক্ষ থেকে। ব্যাংক হিসাব কেন বাড়লো? প্রাপ্য হিসাবের জন্য বাড়লো, প্রাপ্য হিসাব বা দেনাদারের জন্য বাড়লো। তো প্রাপ্য হিসাব যদি আমাকে টাকা দিয়ে দেয় বা আমার ব্যাংকে যদি প্রাপ্য হিসাব চেকটা সাবমিট করে এবং আমার ব্যাংক যদি প্রাপ্য হিসাব থেকে টাকা জমা নেয়, তাহলে প্রাপ্য হিসাব হ্রাস পেলে ক্রেডিট এবং ব্যাংক বেড়ে গেলে ডেবিট। সম্পদের বিষয় আমরা জানি, সম্পদ বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। তো ব্যাংক হিসাব বাড়লো, প্রাপ্য হিসাব কমলো। ভালো কথা। এটা কে দিছে? জাবেদাটা কে দিছে? জাবেদাটা দিছে আমানতকারী বা মক্কেল। একই মুহূর্তে ব্যাংক কি জাবেদা দিবে? ব্যাংকের দাখিলা হবে। ব্যাংক তো নগদ টাকা, ব্যাংক তো প্রাপ্য হিসাব কে চিনে না, ব্যাংক প্রদেয় হিসাবকে চিনে না, ব্যাংক চিনে কাকে? আমানতকারী মানে আমাকে। জনতা ব্যাংক চিনে, হ্যাঁ ঠিক আছে মিস্টার রিজভী আমাদের ব্যাংকে টাকা রাখছে, তো আমি চিনবো কাকে? মিস্টার রিজভী অর্থাৎ আমানতকারীকে। আমি তো অন্য কাউকে চিনবো না। এন্ড মিস্টার রিজভী যেই পক্ষ থেকে খরচ করো না কেন, লিখবো কিন্তু আমানতকারী, লিখবো কিন্তু মিস্টার রিজভী হিসাব, আমি কিন্তু অন্য কাউকে দেখবো না। আমি আমানতকারীর খরচ করছে, আমি আমানতকারী লিখবো। তাহলে এই যে প্রাপ্য হিসাবকে টাকা দিল, প্রাপ্য হিসাব যে আমার ব্যাংকে টাকা দিল, এটা কার ইনকাম? এই আয়টা বা এই যে প্লাস হলো আমার ব্যাংক হিসাব বৃদ্ধি পেল, এটা কার বাবদ ব্যয় হয়েছে বা কার বাবদ এই ইনকামটা হয়েছে বা বৃদ্ধি পেয়েছে? কার বাবদ? আমানতকারীর বাবদ। তাহলে ব্যাংক কি করলো? নগদান হিসাবকে ডেবিট করলো। কেন নগদান হিসাব ডেবিট? কারণ সে নগদ টাকা দিয়েছে, তো নগদান হিসাবকে ডেবিট করলে নগদান হিসাব বেড়ে গেছে তাই ডেবিট, আর আমানতকারী হিসাব ক্রেডিট। আবারও সেম একই কথা, আমানতকারী হিসাব ক্রেডিট। কেন আমানতকারী হিসাব ক্রেডিট? কারণ এমন সকল ঘটনা, যে সকল লেনদেনের ফলে আমানতকারীর হিসাব বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমানতকারী ক্রেডিট, আর যদি আমানতকারী হিসাব হ্রাস পায় তাহলে আমানতকারী হিসাব ডেবিট। কে কে করবে এই কাজগুলো? কে করবে? ব্যাংক কর্তৃপক্ষ করবে। যদি বাড়ে বৃদ্ধি পায় ডেবিট করবে, যদি কমে যায় তাহলে ক্রেডিট করবে। কে করবে? ব্যাংক করবে। আর একই মুহূর্তে দেখেন উল্টা দাখিলা, এই যে এই জায়গাটাতে চেঞ্জ আছে। মক্কেল কি করলো? একই লেনদেন মক্কেল কি করলো? ব্যাংক হিসাবকে ডেবিট করলো, বাড়াই দিল, ব্যাংক হিসাবকে ডেবিট করলো। কিন্তু ব্যাংক আবার মক্কেলের হিসাবটাকে কি করলো? ক্রেডিট করলো। অর্থাৎ যে একই লেনদেন, একটাই হিসাব, একই ট্রানজাকশনের জন্য ব্যাংক একবার করে ক্রেডিট আর নগদ একবার করে ডেবিট। এখন কেন ব্যাংক ডেবিটই করলো, ক্রেডিট করলো? ব্যাংক কেন একবার আমানতকারীকে ক্রেডিট করলো অথবা আমানতকারী বা কেন ব্যাংকের হিসাবকে ডেবিট করলো? কারণ এই দুটো বিষয় ছিল মূলত আয় বা এমন কিছু যে সকল লেনদেনের ফলে ব্যাংক হিসাব বৃদ্ধি পায়। আমার প্রাপ্য হিসাব বা আমার দেনাদার বা আমার বিক্রয় খতিয়ানের জের
যদি আমার ব্যাংকে টাকা জমা দেয় তাহলে আমার ব্যাংক হিসাব বাড়বে, এই জন্য এই বিষয়টা এমন হয়েছে। আর যদি কমতো তাহলে এই বিষয়টা ঠিক আগের মতো হইতো, অর্থাৎ আমানতকারী কি করতো, ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দেখাইতো, আর ব্যাংক কি করতো, আমানতকারী হিসাবটাকে ডেবিট করে দেখাইতো। জাস্ট এতটুকুই বোঝাচ্ছিল। আপনারা জাস্ট এতটুকু মনে রাখবেন, এইচএসসি পরীক্ষাতে কখনো আসবে না ব্যাংকের পক্ষ থেকে জাবেদা দাও, নগদান বইয়ের পক্ষ থেকে জাবেদা দাও, বা আমানতকারী দৃষ্টিকোণ থেকে জাবেদা দাও, না, বলবে প্রয়োজনীয় দাখিলা দাও। এন্ড প্রয়োজনীয় দাখিলাটা কি এটা তোমাকে বুঝতে হবে। কিভাবে? আমানতকারী বা নগদান বই, আমানতকারীর দাখিলা বা আমানতকারী বইয়ের নাম কি, নগদান বই বা ক্যাশ বুক। যে সকল লেনদেন আমানতকারী তার হিসাবের মধ্যে নথিভুক্ত করে নাই বা করতে ভুলে গিয়েছে, সে সকল লেনদেনেরই শুধু জাবেদা হবে, আর কোনো লেনদেনের জাবেদা হবে না। যদি পরীক্ষায় বলে প্রয়োজনীয় দাখিলা দাও, তাহলে শুধুমাত্র সে সকল লেনদেনের জাবেদা দিতে হবে যে সকল লেনদেন আমানতকারী তার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে নাই। লিপিবদ্ধকরণের আরেক নাম জাবেদাভুক্ত করা। অর্থাৎ যে সকল লেনদেন আমানতকারী তার বইতে তার নগদান বইতে লেখে নাই, সে সকল লেনদেন জাবেদা দিলেই হবে, আর কারো জন্য জাবেদা দিতে হবে না। তাহলে আপনি কার পক্ষ থেকে জাবেদা দিবেন, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে নাকি আমানতকারী দৃষ্টিকোণ থেকে? অবশ্যই আমানতকারী দৃষ্টিকোণ থেকে, কারণ ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী। যত প্রকার আয় ব্যয়, সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, দায় বৃদ্ধি দায় হ্রাস, যত ধরনের লেনদেনের কথা আমরা এখানে ডিসকাস করছি সবটুকুই আমানতকারীকে কেন্দ্র করে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। একটু ফোকাস দাও, একদম সহজ একটা চ্যাপ্টার। তারপরে একইভাবে প্রাপ্য বিলের বিপরীতে কোনো চেক পেয়ে, অর্থাৎ প্রাপ্য বিল ভাঙিয়ে কোনো চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তাহলে একইভাবে ব্যাংক কি করবে, প্রাপ্য বিল, আগে ছিল প্রাপ্য বিল বা প্রাপ্য হুন্ডি, এটা আমরা জানি, প্রাপ্য বিলকে বলা হয় প্রাপ্য হুন্ডি। তো এই যে প্রাপ্য বিল, এই প্রাপ্য বিল ভাঙলো, তো প্রাপ্য বিল হিসাবটা কমে গেল, তো আমানতকারী কি করলো, ব্যাংক হিসাবকে বাড়িয়ে দিল। অর্থাৎ প্রাপ্য বিলের টাকাটা ব্যাংকে সাবমিট হওয়ার ফলে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। এটা কে দিবে, মক্কেল বা আমানতকারী। আবার ব্যাংক একইভাবে ব্যাংক কি দিবে, ব্যাংক এই জাবেদার ক্ষেত্রে আমানতকারী হিসাবকে ক্রেডিট করবে। আমানতকারী হিসাবকে ব্যাংক কখন ক্রেডিট করে, যখন ব্যাংক হিসাবে আমানতকারীর যে ব্যাংক হিসাবটা সেটা যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট করে। তাহলে এই ক্ষেত্রেও ব্যাপারটা আগের মতোই সেম, অর্থাৎ এইটা আর এইটা একই কথা, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। খালি একটা দেনাদার চেক জমা দিয়েছে, আরেকটা দেনাদার না, এটা প্রাপ্য বিল জমা দিয়েছে, বাট দুটোর ব্যবহার একই রকম, একই রকমের বিহেভ। তারপরে চেকের মাধ্যমে এখানে আসলে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে চেকের মাধ্যমে যদি টাকা পরিশোধ করা হয় বা প্রদেয় বিল বা এই প্রদেয় বিল আর কি, তাহলে প্রদেয় বিলের মাধ্যমে যদি চেকের মাধ্যমে যদি প্রদেয় বিলের টাকা পরিশোধ করা হয়, তাহলে প্রদেয় বিল হিসাব হিসাবটা হ্রাস পাবে। তো প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কে দিয়েছে জাবেদা, প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এই জাবেদাটা কে দিল, মক্কেল বা আমানতকারী দিল। আবারও কিন্তু দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আবারও দেখেন ব্যাংক হিসাব কিন্তু ক্রেডিট, বারবার ব্যাংক কেন ক্রেডিট, কারণ টাকা ব্যাংক থেকে কমে গেছে। জাবেদা কে দিয়েছে, আমানতকারী। জাস্ট আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য এই দুইটা বিষয় বুঝতে হবে, যে ব্যাংক কখন ডেবিট করে, আমানতকারী কখন ডেবিট করে। আমানতকারী তখনই ডেবিট করে যখন আমানতকারী হিসাব বৃদ্ধি পায়, আর ব্যাংক তখন ডেবিট করে যখন আমানতকারী হিসাব হ্রাস পায়, উল্টা। আবার ব্যাংক তখনই ক্রেডিট করে যখন আমানতকারী হিসাব বৃদ্ধি পায়, কিন্তু আমানতকারী আবার তখনই ক্রেডিট করে যখন আমানতকারী হিসাব ব্যাংক থেকে হ্রাস পায়। এই বিষয়গুলো আপনাদের সম্পর্কটা বুঝতে হবে, যেটা আমরা অনেকগুলো দাখিলা দিয়ে এখানে বুঝতে পারছি। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন। এর পরবর্তীতে আমরা দেখছি যে ব্যাংক কর্তৃক আমানতের উপর সুদ মঞ্জুর করা হলো। তো ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, মনে রাখবেন একটা হিসাব হচ্ছে যে ব্যাংক সুদ ধার্য করেছে, আরেকটা হিসাব ব্যাংক সুদ মঞ্জুর করেছে। তো ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, আমার ব্যাংকে ছিল 1 লক্ষ টাকা, তো 1 লক্ষ টাকার উপর আমার 12% ইন্টারেস্ট ব্যাংক আমাকে দিল, অর্থাৎ 12,000 টাকা বাড়ায় দিল আর কি, ইন্টারেস্ট দিল বা সুদ দিল। তাহলে 12,000 টাকা যদি আমার ব্যাংকে আরো বৃদ্ধি পায়, তাহলে আমার ব্যাংকে আগে 1 লক্ষ টাকা থাকলো, এখন কিন্তু 1,12,000 টাকা আছে। তার মানে সুদ মঞ্জুরের ফলে আমার ব্যাংক হিসাব বাড়ে, বৃদ্ধি পায়। তো আমার ব্যাংক হিসাব যদি বৃদ্ধি পায়, তাহলে আমি কি করব, মক্কেল, আমি মানে কি, মক্কেল আমানতকারী কি করবে, ব্যাংক হিসাবকে ডেবিট করবে। এটাই আমরা এতক্ষণ ধরে বলছি, আমার হিসাব বেড়ে গেছে, তো আমি ব্যাংক হিসাবকে ডেবিট করাবো। ক্রেডিট কাকে করাবো, ব্যাংক সুদ হিসাবকে ক্রেডিট করাবো। মনে রাখতে হবে, ব্যাংক জমার সুদ ডেবিট, ব্যাংক জমার সুদ হচ্ছে আমার জন্য ইনকাম বা আয়, আর ব্যাংক জমাতিরিক্ত সুদ আমার জন্য ব্যয় বা খরচ। তার পরবর্তীতে
শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই বিষয়গুলো একদম ক্লিয়ার, একেবারে বেসিক এই বিষয়গুলো, এগুলো বুঝতেই হবে কারণ এগুলো বোর্ডে বারবার আসে। প্রতিটা বোর্ডে বিগত 10 বছরের প্রশ্ন ঘেটে দেখো, দেখবা বারবার একই প্রশ্ন, এই একই প্রশ্ন বারবার রিপিট করছে, একই ধরনের লেনদেন দিচ্ছে, তবে সিনোনিমস দিয়ে, আর কিচ্ছু না। তো ব্যাংক কর্তৃক কোনো চার্জ, আগে ছিল সুদ, এখন হচ্ছে চার্জ। চার্জের এক নাম কি? সমন্বয়, অবলোপন, ডেবিট করা, কর্তন করা, চার্জ করা, একই কথা। তো ব্যাংক যদি কোনো চার্জ নেয়, ব্যাংকে দিয়ে যে আমি এত কাজ করাচ্ছি ফ্রিতে করবে? আপনি বলেন, ব্যাংকে দিয়ে আমি এত কাজ করাচ্ছি, ব্যাংক এই কাজগুলো ফ্রিতে করবে না, ব্যাংক নির্দিষ্ট চার্জ করবে। ব্যাংকের জন্য এটা ইনকাম হইলেও আমার জন্য এটা খরচ, আমার জন্য এটা ব্যয়। তাই এই ক্ষেত্রে আমি আমি মানে মক্কেল বা আমানতকারী কি জাবেদা দিবে? ব্যাংক চার্জ হিসাব ডেবিট। শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক চার্জ হিসাব ডেবিট। কেন ব্যাংক চার্জ হিসাব ডেবিট? কারণ ইহা একটি খরচ। তাহলে ক্রেডিট কে? ব্যাংক হিসাব। কারণ ব্যাংক চার্জের ফলে ব্যাংক হিসাব কমে যায়। ঠিক ওইভাবে ব্যাংক সুদের ফলে ব্যাংক হিসাব ঠিক যেভাবে বেড়ে গিয়েছিল, ব্যাংক চার্জের ফলে ব্যাংক হিসাব ঠিক সেইভাবে কমে যায়। ব্যাংক হিসাব বেড়ে গেলে আমানতকারী ডেবিট করে, ব্যাংক হিসাব কমে গেলে আমানতকারী ক্রেডিট করে। আর যেহেতু ব্যাংক চার্জ একটি খরচ, তো হিসাব বিজ্ঞানের বেসিক প্রিন্সিপালস আমরা জানি যে খরচ বাড়লে অবশ্যই ডেবিট। তার পরবর্তীতে ব্যাংক জমাতিরিক্তের উপর সুদ ধার্য করা। তো এইটাও ব্যাংক জমার, এটা আমি তো বারবার বলছি যে ব্যাংক জমার সুদ বললে ইনকাম বা আয় বা এর ফলে ব্যাংক হিসাব বৃদ্ধি পায়, আর ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য করলে অবশ্যই সেটা ব্যয়। উক্ত লেনদেনের ফলে ব্যাংক হিসাব হ্রাস পাবে। তাহলে এটা জাবেদা মক্কেল কি দিবে? এইটা কি ব্যাংকের আমানতকারীর জন্য ইনকাম? না, আমানতকারীর জন্য একটা এক্সপেন্ডিচার বা ব্যয়। তাহলে উক্ত লেনদেনের জন্য আমানতকারী কি করবে? শিক্ষার্থী বন্ধুরা, উক্ত লেনদেনের জন্য আমানতকারী কি করবে? ব্যাংক জমাতিরিক্তের সুদের বিষয়টা, ব্যাংক সুদ এই ক্ষেত্রে তার জন্য, বা ব্যাংক জমাতিরিক্তের সুদও লিখতে পারো, সমস্যা নাই। ব্যাংক সুদ অথবা ব্যাংক জমাতিরিক্তের সুদ, কোনো প্রবলেম নাই। তাহলে ব্যাংক সুদ এই জায়গার মধ্যে ডেবিট। কেন? কারণ এটা খরচ, তো খরচ হলে তো ডেবিট হবেই। এখন এই জমাতিরিক্তের সুদের ফলে ব্যাংক হিসাব কি বৃদ্ধি পেয়েছে? না, ব্যাংক হিসাব হ্রাস পেয়েছে। তো ব্যাংক হিসাব কি হয়ে গেল? ক্রেডিট হয়ে গেল। আমি সব আমানতকারীর পক্ষ থেকে, আমানতকারী দৃষ্টিকোণ থেকে জাবেদা দিচ্ছি, এই বিষয়গুলো বুঝতে হবে। তার পরবর্তীতে প্রাপ্য বিল ব্যাংকে বাট্টা করা হলো, প্রাপ্য বিলের যে টাকা এটা ব্যাংকে বাট্টা করা হলো। তো ব্যাংকে যদি বাট্টা করা হয় তাহলে জাবেদাটা কি হবে? প্রাপ্য বিলের টাকা ব্যাংকে জমা দিছে, টাকার অ্যামাউন্ট আমরা একটু ধরি, অ্যামাউন্ট ধরে করলে আরো বেশি সহজ হবে বুঝতে। তো প্রাপ্য বিলের অর্থটা যদি আমরা বুঝি, তাহলে প্রাপ্য বিল ব্যাংকে বাট্টা করানো হলো। তাহলে আমাকে বলেন, ব্যাংক হিসাব আমানতকারী কি করবে? ব্যাংক হিসাব বাড়ায় দিবে। প্রাপ্য হিসাব কত? প্রাপ্য বিল কত? 3000, এর মধ্যে মাইনাস হবে 500। কেন? এই 500 টাকার নাম বাট্টা, প্রদত্ত বাট্টা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে বাটাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যাত হলে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বারবার এইচএসসি পরীক্ষাতে আসতে দেখা যায়, বোর্ড পরীক্ষায় বারবার বাটাকৃত বিল প্রত্যাখ্যাত বিল যা বাট্টাকৃত হয়েছিল। সুতরাং আমাদের আগে দেখতে হবে যে বাট্টাকৃত প্রাপ্য বিল প্রত্যাখ্যান তো পরের বিষয়, যখন বাট্টাকৃত প্রাপ্য বিলটা আদায় হয়েছিল, যখন বাট্টাকৃত প্রাপ্য বিল আদায় হয়েছিল ব্যাংকের দ্বারা, তখন কি হয়েছিল? তখন আমানতকারী বা মক্কেল কি জাবেদা দিয়েছে? তখন মক্কেল বলছে বা আমানতকারীর পক্ষ থেকে জাবেদা দিয়েছিল, আমানতকারী সে কি জাবেদা দিল? সে বলল আচ্ছা ঠিক আছে, তাহলে প্রাপ্য বিল আদায় তো হলো, তাহলে বাট্টাকৃত প্রাপ্য বিল যদি আদায় হয় তাহলে ব্যাংক হিসাব বাড়বে। খুব ভালো কথা, ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু বাট্টা আছে, এই বাট্টার নাম প্রদত্ত বাট্টা খরচ, তারপরে প্রদত্ত বাট্টাও ডেবিট। তো প্রাপ্য বিল যদি আদায় করা হয় তাহলে ব্যাংক হিসাব বাড়ে। আর যেহেতু এখানে বাট্টা ছিল, বাট্টাকে বলা হয় ক্ষতি বা সম্ভাব্য ক্ষতি বা ক্ষতি বলা যায়। সুতরাং প্রদত্ত বাট্টা একটি ক্ষতি বা ব্যয় হিসাব, তাই এটি ডেবিট। আর ক্রেডিটকে প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। তো যেই মুহূর্তে আমি আমার এই যে বাট্টাকৃত প্রাপ্য বিলটা প্রত্যাখ্যান হবে, তখন আমি এই যে আমানতকারী যে জাবেদাটা দিয়েছিল, সে তো জানে না যে প্রত্যাখ্যান হবে। পরবর্তীতে যে আবার প্রত্যাখ্যানও হবে, সেটা কি আর আমানতকারী বা মক্কেল জানে? জানে না। যেই মুহূর্তে সে জানবে, তখন সে এই বিষয়টাকে উল্টে দিবে। অর্থাৎ সে কি করবে? জাস্ট এই যে সে ব্যাংক হিসাবকে আগে করেছিল ডেবিট, এখন যেহেতু প্রত্যাখ্যান হয়েছে, ব্যাংক হিসাবকে সে করবে ক্রেডিট। কেন? কারণ সে আগে ডেবিট করেছিল এই মর্মে যে না, সে বুঝেছিল যে ঠিক আছে ব্যাংক হিসাব বেড়েছে, ব্যাংক হিসাব যদি বাড়ে, ব্যাংক হিসাব বাড়লে আমানতকারী কি করবে? ব্যাংক হিসাবকে ডেবিট করবে, খুব স্বাভাবিক। কিন্তু ব্যাংক হিসাব তো বাড়ে নাই, তো আগে যে ডেবিট টাকা যেটা দিয়েছিল, এটাকে এখন সে ব্যাংক হিসাব কি করবে? সে এটাকে ক্রেডিট করবে। আগে আমি ভুলবশত ডেবিট দিয়েছিলাম, এখন আমি এটাকে ক্রেডিট দিব, তাহলে আমার ভুলটা সংশোধন হয়ে যাবে। তাহলে আমি ডেবিট দিব কাকে? প্রাপ্য বিলকে।
প্রাপ্য বিল হিসাবকে আমি এই জায়গার মধ্যে ডেবিট টাকা দিয়ে দিব। অর্থাৎ আমি একই হিসাব, আমার বাট্টাকৃত প্রাপ্য বিলের ফলে আমার আর কোনো কিছু দরকার নাই, আমি যেই প্রাপ্য বিলের অ্যামাউন্টটা রয়েছে সেটাকে আমি জাস্ট উল্টে দিব। প্রাপ্য বিল আগে হয়েছিল ক্রেডিট, এখন আমি প্রাপ্য বিলকে দিব ডেবিট। কারণ প্রাপ্য বিল ক্রেডিট হওয়ার কারণ ছিল আমি তখন মনে করছিলাম ঠিক আছে তাহলে প্রাপ্য বিল মনে হয় কমে গেছে, প্রাপ্য বিল কমে গেলে তো আমরা জানি প্রাপ্য বিল হ্রাস পেলে কমে গেলে ক্রেডিট, তাহলে প্রাপ্য বিল যখন হ্রাস পাবে না, যখন প্রাপ্য বিল আদায় হয় নাই তখন আমি প্রাপ্য বিলকে দিব ডেবিট। একদম সহজ, ক্রিস্টাল ক্লিয়ার, ইজি একটা অঙ্ক। তার পরবর্তীতে আমরা দেখলাম প্রাপ্য বিলের টাকা আচ্ছা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংকে উত্তোলন। খেয়াল করে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, ব্যক্তিগত প্রয়োজন, যখন ব্যক্তিগত প্রয়োজন বলবে তখন উত্তোলন কথাটি আসবে। উত্তোলন যদি বলতো ব্যবসার প্রয়োজন তাহলে আমরা কি বলতাম, ব্যবসার প্রয়োজন, ঠিক আছে তাহলে এটা কন্ট্রা এন্ট্রি। ব্যবসার প্রয়োজনে যদি আমানতকারী টাকা উত্তোলন করে ব্যবসার প্রয়োজনে, তাহলে ব্যাংক হিসাব হ্রাস, ব্যাংক হিসাব ক্রেডিট, আর নগদান হিসাব ডেবিট। কিন্তু এটা তো ব্যবসা না, পার্সোনাল। ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে তাহলে আমরা সেটাকে বলবো উত্তোলন। তাহলে আমানতকারী কি জাবেদা দিবে, উত্তোলন হিসাব ডেবিট, আর এই যে ব্যাংক থেকে টাকাটা গেল তাহলে ব্যাংক হিসাবকে তারা বলবে ক্রেডিট। সুতরাং উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটা আমানতকারীর পক্ষ থেকে জাবেদা, আমানতকারীর দৃষ্টিকোণ থেকে। আমরা কিন্তু পরীক্ষাতে যে বলবে প্রয়োজনীয় দাখিলা দাও, প্রয়োজনীয় জাবেদা দাও, এই প্রয়োজনীয় জাবেদা কার পক্ষ থেকে, যে সকল লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হয় নাই বা আমানতকারীর বইতে অন্তর্ভুক্ত হয় নাই সেই সকল লেনদেনের জাবেদা আমরা দিচ্ছি, অর্থাৎ আমানতকারীর দৃষ্টিকোণ থেকে। তো উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে টাকা কমে গেল, মালিকানা সত্ত্ব। কেন উত্তোলন ডেবিট, কারণ এটা বিপরীত মালিকানা সত্ত্ব, এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তারপরে খুচরা খরচ, একটু মনোযোগ দেন শিক্ষার্থী বন্ধুরা, রাস্ট এই যে খুচরা খরচ, যখনই বলবে যে খুচরা খরচের যখন কোনো আইটেম থাকবে, এই যে খুচরা, খুচরা বা পেটি, ক্ষুদ্র ক্ষুদ্র খরচ, যেমন আপ্যায়ন বিল থাকতে পারে, যাতায়াত বাবদ ভাড়া থাকতে পারে, থাকতে পারে চা নাস্তা বাবদ বিল, বিবিধ খরচ থাকতে পারে। বিভিন্ন ধরনের খুচরা খরচের জন্য খুচরা ক্যাশিয়ার বা পেটি ক্যাশিয়ার প্রধান কোষাধ্যক্ষ থেকে কিছু পরিমাণ বা ম্যানেজার থেকে বা ক্যাশিয়ার থেকে কিছু টাকা নেয়, অগ্রিম টাকা নেয়, যাকে আমরা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই বলে থাকি। তো সেই প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই, এইটা রেডি করার আগে আমাদের দেখতে হবে যে খুচরা খরচ প্রতি মাসে কত হয়। তো যে সকল এন্ট্রি মানে যে সকল লেনদেন খুচরা খরচ বাবদ হয় সেগুলোর জন্য সব সময় কান মনোযোগ দিয়ে শুনেন, কান খুলে শুনে রাখেন, যে সকল খরচের জন্য খুচরা খরচ বা খুচরা নগদান বই আসে বা খুচরা খরচ হয়, বা আমি যে সকল লেনদেনের ফলে ব্যাংক থেকে খুচরা খরচের বাবদ এত টাকা নিলাম, এই সকল লেনদেন আমি জাবেদাতে কি লিখবো, খুচরা নগদান হিসাব। খুচরা নগদান হিসাব কি লেখা আছে, খুচরা বা পেটি ক্যাশ বাবদ ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো। এখানেও কিন্তু উত্তোলন, এখানেও কিন্তু উত্তোলনের কথাই বলা আছে, এখানেও উত্তোলন বলা আছে, তারপরে এখানেও বলা আছে উত্তোলনের কথা, দুই পাশে উত্তোলন। কিন্তু এই উত্তোলনের নাম উত্তোলন কারণ এটা ব্যক্তিগত, কিন্তু এটা ব্যক্তিগত না। পেটি ক্যাশ বা খুচরা খরচ এটা কি ব্যক্তিগত লেনদেন না, এটা ব্যবসার লেনদেন। সুতরাং উত্তোলন কোনোভাবেই লেখা যাবে না, যেহেতু খুচরা খরচ বাবদ এই লেনদেনটা হয়েছে তাই লিখতে হবে, এক্ষেত্রে আমানতকারীকে লিখতে হবে খুচরা। শিক্ষার্থী বন্ধুরা খুচরা খরচ, তাহলে খুচরা নগদান হিসাব ডেবিট, সহজ জাবেদা, একদম ইজি দাখিলা। যত টাকা হবে টাকা লিখে দিবেন, খুচরা নগদান হিসাব সে ফর এক্সাম্পল ৬০০০ টাকা, তো খুচরা নগদান হিসাব ডেবিট ৬০০০ টাকা। আর এই যে খুচরা নগদান হইলো এটা কি চেকের মাধ্যমে দেওয়া হয়েছে না, তো চেকের মাধ্যমে দেওয়া হইলে খুচরা নগদান হিসাব ডেবিট, যেহেতু চেকের মাধ্যমে খরচ হয়েছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট। এইখানে আমরা বলবো ৬০০০ টাকা ব্যাংক হিসাব ক্রেডিট। তো এই ছিল আমাদের বেসিক সকল জাবেদা যা ব্যাংক সমন্বয় বিবরণী করতে অবশ্যই করা লাগবে, এবং এগুলো ছাড়া পরীক্ষাতে কিচ্ছু আসবে না। এর যা যত জাবেদা ঢাকা বোর্ড হোক, কুমিল্লা বোর্ড হোক, যে কোনো বোর্ড হোক বাংলাদেশে, যত জাবেদা আসবে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে এইচএসসি তে, ইভেন অ্যাডমিশনেও এই জাবেদার বাইরে কোনো জাবেদা আসে না। এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট জাবেদা, এগুলোই ভালো করে পড়তে হবে। বারবার এগুলোই আসে কিন্তু এক একবার এক এক ভাবে আসে, কিন্তু জিনিস একই কাজ করতে হবে, আমানতকারীর পক্ষ থেকে জাবেদা দিতে হবে। খেয়াল রাখবেন জাবেদা কি আপনি ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দিচ্ছেন নাকি আমানতকারীর দৃষ্টিকোণ থেকে, অবশ্যই আমানতকারীর দৃষ্টিকোণ থেকে জাবেদা দিতে হবে। পরীক্ষাতে বলবে প্রয়োজনীয় দাখিলা দাও, তাহলে প্রয়োজনীয় দাখিলা, এই প্রয়োজনীয় কি, প্রয়োজনীয় হচ্ছে আমানতকারীর দৃষ্টিকোণ থেকে যে সকল
এন্ট্রি আমানতকারী তার বইতে অন্তর্ভুক্ত করে নাই, সেই সকল এন্ট্রিগুলোর জন্য আপনি জাবেদা দিবেন। যে সকল এন্ট্রি বা যে সকল লেনদেন আমানতকারী তার বইতে অন্তর্ভুক্ত করেছে ওগুলোর জন্য জাবেদা দেওয়ার দরকার নেই। তো পরবর্তীতে আমরা হচ্ছে আসলে বেসিক বেসিক ইনফরমেশন যদি আমি বলি ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে, তাহলে এটাই ছিল। আর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় আমরা জাবেদা বুঝলাম, কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয় বুঝলাম, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি, ব্যাংক সমন্বয় বিবরণী অথবা ব্যাংক মিলকরণ বিবরণী কাকে বলে, কেন এই কাজটা করা হয়, কোন কোন বইয়ের দ্বারা এই কাজগুলো করা হয়, বিবরণীর দ্বারা বুঝলাম। কিন্তু পরবর্তীতে 4টা বিষয় মনে রাখতে হবে। 4টা বিষয় এই জায়গার মধ্যে আসে, 4টা। 1 নাম্বার একক জের, 2 নাম্বার উভয় জের বা দ্বিপাক্ষিক জের বা দ্বিপক্ষীয় জের অথবা উভয় জের বলা হয়। 3 নাম্বার সংমিশ্রিত জের, 4 নাম্বার আমানতকারীর বইতে সংশোধনী জের। এই 4টা অঙ্কের মধ্যে ঘুরে ফিরে এই 4টা অঙ্কই বারবার বোর্ড পরীক্ষায় আসে। তো ওগুলা কিভাবে সলভ করবেন, ওগুলার জন্য কিছু শর্ট টেকনিক আছে, কিছু না, দুইটা টেকনিক, যে কোনো ব্যাংক সমন্বয় বিবরণী শেষ। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে যত টাফ হার্ড কোশ্চেন আসুক, কোশ্চেন যত কঠিনই হোক, আপনার এই দুইটা টেকনিকের মাধ্যমেই ব্যাংক সমন্বয় বিবরণী সমাপ্ত। বাস এই দুইটা টেকনিক নিয়েই আমি আমার পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি ছিল বেসিক ইনফরমেশন নিয়ে। এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ।